জাস্ট যে রেজিস্টারগুলো আছে, দুইটা রেজিস্টার বা একটা রেজিস্টার, আপনার প্রয়োজন মতো রেজিস্টারটি এখান থেকে রিমুভ করে দিবেন। যে সার্কিটগুলো আছে, তো এখানে যদি আপনাদের দেখায়, এটা হচ্ছে এলসিডি ইনভার্টার সার্কিট। তো অর্থাৎ যে বুঝতে হবে যে বাতিটি কত এম্পিয়ারের। তো অ্যাকচুয়ালি সেক্ষেত্রে ভালো অভিজ্ঞতা না থাকলে নয়। নতুন কিছু করার প্রচেষ্টায় আরএফ ইলেকট্রনিক্স। আমি যদি আপনাদের দেখাই যে আমাদের যে এলইডি টিভির মধ্যে এরকম স্টিক থাকে, ঠিক আছে? তো আমাদের স্টিকে কি অনেক ক্ষেত্রে কিন্তু এই বাতিগুলো সব কাটে না, একটি কাটলে কিন্তু আমাদের পুরো সেটআপটা বন্ধ হয়ে যায়। তার কারণ হচ্ছে আমাদের বাতির সেটআপটা সিরিজ কানেকশন করা থাকে। তো আমরা কি করি, যে বাতিটা খারাপ হয়েছে, যেমন আমি আপনাদের এখানে দেখাই, যেমন এই বাতিটা খারাপ হয়ে গেছে, তো এখানে আমরা জাস্ট এই বাতিটিকে খুলে এখানে আমরা নতুন একটি বাতি স্থাপন করে দিই অথবা শর্ট করে দিই। তার ফলে আমাদের বাতিটা কিন্তু রানিং হয়, কিন্তু সেই বাতিটা দীর্ঘস্থায়ী টেকসই হয় না। ফুল স্টিকটি যদি আমরা চেঞ্জ করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের বাতিগুলো অবশ্যই এগুলো টেকসই হবে। কিন্তু সেক্ষেত্রে আপনাদের একটি বিষয় দেখে রাখতে হবে যে নিচের যেই তলার যে হ্যাকসিনটা আছে, এই হ্যাকসিনটা আপনারা যত মোটা নিতে পারেন ততই ভালো। আর যদি টিভিটির বডি যদি মেটাল হয়, তাহলে অবশ্যই বাতির স্টিকগুলো নাটের সাহায্যে আটকে দিবেন শক্তভাবে, যাতে বাতির হিটগুলো বডিটা শোষণ করে নিতে পারে। অনেকে কষ্টিপ বা আঠার সাহায্যে আপনার এই বাতির স্টিকটি আটকায় থাকে, এটা ভুল ধারণা। এভাবে প্রত্যেকটা স্ক্রু দিয়ে সুন্দরভাবে আটকায় নেবেন। আর যদি প্লাস্টিকের বডি হয়, সেটি হবে আপনারা বাতির হ্যাকসিনটা একটু মোটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে তো আর বডি বাতির হিটিং টেম্পারেচারটা শোষণ করবে না। আর এরকম চিকন বাতি যদি আপনার ব্যবহার করেন, সেক্ষেত্রে টেকসইটা কম করবে বাতি। প্লাস্টিকের বডির মধ্যে আপনারা চাইলে কষ্টিপ বা আঠা ব্যবহার করতে পারেন। তারপরে যে ভুলটা আমরা করে থাকি, তো আমরা ভুল না, অ্যাকচুয়ালি আমরা যে বাতির সেটআপগুলো ব্যবহার করি, তো অনেক ক্ষেত্রে কিন্তু বাতিগুলো দেখতে একই রকম হয়ে থাকে এবং অনেক ক্ষেত্রে বাতির ম্যাচিং করে না, ঠিক আছে? বডি ফিটনেস ম্যাচিং করে না। তার ক্ষেত্রে যদি উল্টাপাল্টা হয়, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা এখান থেকে, যে আমি আপনাদের কোলন দেখানোর চেষ্টা করতেছি, আপনারা এখানে যে ভোল্টেজ মেপে দেখে নেবেন বাতিটি কত ভোল্টের, ঠিক ওই ভোল্টেরই বাতি লাগানোর চেষ্টা করবেন। তো এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভাই, এখানে তো এলইডি সার্কিট থেকে অটোমেটিক ড্রাইভার কন্ট্রোল করে, যত ভোল্টের বাতি তত ভোল্টেই কন্ট্রোল করে থাকে। এখানে যে আমাদের মূল যে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, যে এখানে আপনারা ফলো করবেন যে এখানে যে আমাদের এই সার্কিটটা ড্রাইভার সেকশনটা হচ্ছে, তো এখানে আমাদের এই সার্কিটটা ড্রাইভার সেকশন হচ্ছে এখানে দেখেন। আর এখানে আপনারা কিছু রেজিস্টর দেখতে পাইতেছেন। তো অ্যাকচুয়ালি যে অটো কন্ট্রোল করে এই ভোল্টেজটা ড্রপ করে একমাত্র এই রেজিস্টরের মাধ্যমে, ঠিক আছে? তো আমি আপনাদের যদি আরও একটি সার্কিট দেখাই, ওপোকয়েল সেম মডেলের, এখানে দেখেন কিছু রেজিস্ট্যান্স দেখতে পাইতেছেন আপনারা, ঠিক আছে? তো সেম ওয়ে যদি আমি আরেকটি সার্কিট দেখাই, তো আমি এই সার্কিটটার কাজ অলরেডি করে ফেলছি, এরকম একটি কাজ, এবং এটার রেজাল্ট ও পারফরমেন্সও খুব চমৎকার পাওয়া গেছে, ঠিক আছে? তো এখানে যদি আমি আপনাদের দেখাই, এটা ব্লার হয়ে গেছে, দেখেন এখানে কিন্তু আমাদের 4টা রেজিস্ট্যান্স দেওয়া ছিল। তো অ্যাকচুয়ালি এই প্যারালালে কানেকশন করা আছে 3টা রেজিস্টর। এই 3টা রেজিস্টর প্যারালালে কানেকশন করে এখানে যে আমাদের এই সকেটটা আছে, এই সকেটে দেওয়া হয়েছে, অর্থাৎ হাই এম্পিয়ার বাতি জ্বালানোর জন্য আর হাই লোডের বাতি জ্বালানোর জন্য, ঠিক আছে, হাই ভোল্টেজের। আর এখানে যে আমাদের একটি সিঙ্গেল যে একটা রেজিস্টর দেওয়া আছে, এই সিঙ্গেল রেজিস্টরটি আমাদের এই সকেটের সাথে সংযুক্ত করা হয়েছে, ঠিক আছে? জাস্ট এখানে আমরা
নর্মাল বাতিগুলো ব্যবহার করতে পারি। এখন আমাদের প্রশ্ন হলো, আমরা ইচ্ছে করলে এখানে যে আমাদের 3 ভোল্টের যে সেট আপটি আছে, 3 ভোল্টের যে 10টা এরকম বাতি আপনারা ব্যবহার করেন, 3 ভোল্টের বাতিগুলো এখানে আপনারা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, 3 ভোল্টের বাতি বা 36 ভোল্ট, 30 ভোল্ট, 40 ভোল্টের মতো বাতি এখানে ব্যবহার করতে পারবেন। আর এই ইনভার্টার সার্কিটটা প্রায় 16 ভোল্ট অর্থাৎ 60 থেকে 65 ভোল্ট উৎপন্ন করতে পারে। ঠিক আছে, তো এখানে যে আপনাদের যদি ফিল্টারিং ক্যাপাসিটরটা দেখাই, ঠিক আছে, এখানে 100 ভোল্ট দেওয়া আছে, 100 মাইক্রোভোল্ট 22 ভোল্ট। তো এখানে আপনাদের প্রায় 65 থেকে 70 ভোল্ট বা 60 থেকে 65 ভোল্ট উৎপাদন করতে পারে। আর এখানে এই ভোল্টেজটা যদি আপনারা এখানে লাগান, সেক্ষেত্রে কী হবে, আপনার বাতিগুলো কেটে যাবে। যদিও তাৎক্ষণিক অবস্থায় না কাটে, কিছুদিন চলার পরে কিন্তু বাতিগুলো কেটে যাবে। তো এদিকে আপনারা খেয়াল রাখবেন যে কোন কানেক্টরের সাথে লাগাইতেছেন, অথবা যদি এখানে আপনারা লাগান সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, যে অনেক ক্ষেত্রে এটা বেস 3 পিনের থাকে, বেস এটা 2 পিনের করা হয়েছে। এখানে দেখেন 3 পিনের বেস করা আছে। ঠিক আছে, এখানে যেহেতু 3 পিনের বেস করা আছে, এখানে 2 পিনের বেস করা আছে, তো এখানে ব্যবহার করতে পারেন। আর যদি আপনার এলইডি বাতি 3 পিনের বেস থাকে, তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে জাস্ট যে রেজিস্টারগুলো আছে, 2টা রেজিস্টার বা একটা রেজিস্টার, আপনার প্রয়োজন মতো রেজিস্টারটি এখান থেকে রিমুভ করে দিবেন। রিমুভ করে দিলে দেখেন এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে এটা সাপ্লাই দেওয়া হয়েছে, আর এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে সাপ্লাই দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি পজিটিভ ভোল্টেজটা সকেটে দেওয়া ছিল আর নেগেটিভ ভোল্টেজটা সাপ্লাই দেওয়া হয়েছিল। তো আমি এটা ইমিটেশনের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব। ভিউয়ার্স, আমি ইমিটেশনের মাধ্যমে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার জন্য আমি একটি ছোট করে একটি ইমিটেশন ভিডিও তৈরি করছি। তো এখানে দেখেন উপরে আমি 5টা বাতি ব্যবহার করছি এবং নিচে 5টা এলইডি ব্যবহার করছি। তো আমাদের এলইডির বাতি আমরা এখানে বাতি বাই ডিফল্ট 2 ভোল্ট দেওয়াই ছিল, তো আমি আপনাদের 2 ভোল্ট দিয়ে দেখাবো। তো এখানে দেখেন 20 মিলি এম্পিয়ার কারেন্ট বহন করতে পারে এবং 2 ভোল্ট। এখান থেকে আমরা চাইলে ভোল্টেজকে যত ভোল্ট খুশি করে নিতে পারবো। তো আমাদের টিভির ভিতরে বিশেষ করে 3 ভোল্ট আর 6 ভোল্ট থাকে। তো জাস্ট আমি আপনাদেরকে 2 ভোল্ট দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। আর এখানে আমি একটা পাওয়ার সোর্স ব্যবহার করছি 65 ভোল্ট। ঠিক আছে, এই পাওয়ার সোর্সটা ব্যবহার করছি 35 ভোল্ট এবং এখানে আমরা একটি রেজিস্ট্যান্স ব্যবহার করছি বাতিটিকে প্রোটেকশন দেওয়ার জন্য, ভোল্টেজ ড্রপ করার জন্য। তো এখানে আমাদের পজিটিভ ভোল্টেজটা কিন্তু আমরা এখানে বাতির পজিটিভে দেওয়া হয়ে গেছে, আর নেগেটিভ ভোল্টেজটা আমরা এই রেজিস্ট্যান্সের মাধ্যমে দিয়েছি। তো এখানে আমাদের রেজিস্ট্যান্সের মানটা নির্ণয় করে কিন্তু আমাদের এখানে ভোল্টেজটা এখানে দিতে হবে। তো আমাদের বাতির এম্পিয়ারের উপরে ভিত্তি করে কিন্তু আমাদের রেজিস্ট্যান্সটার মান হয়ে থাকে। তো এখন আমি আপনাদেরকে বিষয়টা দেখাবো। এখন আমি এটাকে আমরা যদি এখানে বৈদ্যুতিক সংযোগ দিই, ঠিক আছে, আমরা এখানে প্লে করে দিলাম। তো প্লে করে দেওয়ার পরে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের প্রত্যেকটা বাতি কিন্তু কেটে গেছে এখানে ওভারলোড আসার কারণে। আর প্র্যাকটিক্যালি যখন আমরা করব তখন বাতিটি জ্বলবে, কিছুক্ষণ পরে বাতিটি কেটে যাবে। এখন এই বাতিটা রান করতে হলে আমরা দেখেন এখানে রেজিস্ট্যান্সের মানটা যদি অ্যাডজাস্ট করে দিই, ঠিক আছে, তো দেখেন আমরা রেজিস্ট্যান্সের ভ্যালুটা একটু বাড়ায় দিতে হবে, যেহেতু আমাদের এখানে ভোল্টেজ বেশি এবং বাতির এম্পিয়ার এবং ভোল্টেজ কম। তো এখন দেখেন আমরা এখানে এম্পিয়ারটা বাড়ায় দিলে কিন্তু আমাদের বাতিটা রানিং হয়ে গেল। ঠিক আছে, পয়েন্ট নাম্বার 1 গেল। তো এখানে আমাদের গেল আরেকটা কারণে যে আমাদের বাতিগুলো কাটে। তো এখানে আমরা দেখেন এখানে যে ভোল্টেজটা বেশি হয়ে গেছে, আমরা এই ভোল্টেজটা যদি এখান থেকে কমাই দিই, দেখেন এখানে ভোল্টেজটা যদি আমাদের 48-এ রাখি, তো দেখেন 53.9 এর মধ্যে ভোল্টেজটা আমাদের পারফেক্ট আছে, কিন্তু আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু কিন্তু আমরা চেঞ্জ করি নাই। যাক, আমরা 65তেই রাখলাম। ধরেন আমাদের ইনভার্টারটা 65। তো আমাদের ইনভার্টারটা কি মূলত ইনভার্টারটা ভোল্টেজ ড্রপ করে না, ভোল্টেজটা ড্রপ করেছে এই রেজিস্ট্যান্স। তখন আমরা ভোল্টেজটা যখন 53-তে রাখছি, তখন কিন্তু রেজিস্ট্যান্সের মান কিন্তু আরও কমে গেলে আমাদের বাতিরটি কেটে যেত। আর এখানে আমরা 65 ভোল্টেই রাখলাম। তো এখানে আমরা 65 ভোল্টেজ আছে, 65 ভোল্টেই রাখলাম। এখন আমরা বাতির এম্পিয়ারটাকে কম বেশি করে দেখব যে আমাদের এই প্রবলেমটা কি সলিউশন হচ্ছে কি না। তো এখানে আমরা এই বাতিটাকে ধরলাম, আমরা এখানে ক্লিক করে আমরা এখানে বাতির এম্পিয়ারটা বাড়াই দেব। ঠিক আছে, তো দেখেন আমরা বাতির এম্পিয়ারটা বাড়াই দিলে কিন্তু আমাদের এই বাতিটা আর কাটতেছে না, বাদ বাই কি যে বাতিগুলো আছে বাতিগুলো কেটে গেছে। জাস্ট আমরা এম্পিয়ারটা এখান থেকে ডাউন করে দিলাম। ডাউন করে দেওয়ার পর এখানে আমরা আরেকটা বাতির উপর ক্লিক করব। এখানে আমরা বাতির উপর ক্লিক করে জাস্ট আমরা এখানে গিয়ে জাস্ট এখানে এম্পিয়ার নয়, এখানে আমরা ভোল্টেজটাকে বাড়াই দেবো, দেখবো আমাদের বাতিটা কি কাটে কি না। তো দেখেন আমাদের বাতিগুলো কিন্তু সব রানিং হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে যদি আপনারা করেন, তো এখানে
বাতিটা দেখেন এভাবে কিন্তু আমাদের বাতিগুলো রানিং হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি আমাদের যে বিষয়টা বুঝতে হবে, আমাদের বাতির এম্পিয়ার বুঝতে হবে এবং ভোল্টেজ রিডিং জানতে হবে এবং ইনভার্টারের ধারণ ক্ষমতা জানতে হবে। আর যে একটি সিম্বল আপনাদের দেখানোর কথা বলছিলাম, যেখানে এখানে বাইরে পর রেজিস্ট্যান্স দেওয়া আছে এবং প্যারালাল কানেকশন করা আছে। তো প্যারালাল কানেকশনটা যদি আপনাদের দেখাই, তাহলে আপনাদের দেখানোর ইচ্ছায় আমি এখান থেকে আরেকটা রেজিস্ট্যান্স নিলাম, ঠিক আছে। এখান থেকে রেজিস্ট্যান্সটা এভাবে এখান থেকে এখানে কানেক্ট করে দিয়ে আমরা জাস্ট এখানে প্লে করলাম। তো দেখেন আমাদের এই রেজিস্ট্যান্সটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের বাতিটা কেটে গেল, অর্থাৎ যে বাতি যখন আমরা রেজিস্ট্যান্স যখন প্যারালাল করে দেব তখন আমাদের বাতির ওয়াট আমাদের রেজিস্ট্যান্সের ওয়াট বেড়ে যাবে এবং এর যে রেজিস্ট্যান্স ওহমসের মান অনেকটাই কমে যাবে। তো আমাদের এখানে যদি আমি রেজিস্ট্যান্সের ওহমসের মানটা বাড়াই দিই, তো দেখেন আমাদের বাতিগুলো সচল হয়ে যাবে। ইনভার্টার যে সার্কিটগুলো আছে, তো এখানে যদি আপনাদের দেখায়, এটা হচ্ছে এলসিডির ইনভার্টার সার্কিট। তো এখানে এলসিডি ইনভার্টারে এরকম কোনো রেজিস্ট্যান্স প্রোটেকশন দেওয়া নাই। এই এলসিডি রেজিস্ট্যান্সটা এটা হচ্ছে আপনার যে এইখানে যেই দেওয়া আছে এলসিডির, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখানে আপনার জিএনডি তারপরে অ্যাডজাস্ট, তারপরে ইনাবেল ভোল্টেজ এবং এই অ্যাডজাস্ট ভোল্টেজ দিয়ে অ্যাডজাস্টের মাধ্যমে আপনারা এটারে বাতি কন্ট্রোল করতে পারবেন। তবে সেক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, এইখানে আপনারা যে ওয়াট ম্যাচিং করে কিন্তু আপনাদের এটা বাতির ওয়াট জানতে হবে। সেক্ষেত্রে ওয়াট ম্যাচিং করে তারপর আপনাদের ইনভার্টার সার্কিটগুলো ব্যবহার করতে হবে, অর্থাৎ যে বুঝতে হবে যে বাতিটি কত এম্পিয়ারের। তো অ্যাকচুয়ালি সেক্ষেত্রে ভালো অভিজ্ঞতা না থাকলে নয়, এবং এই ক্ষেত্রে যদি আপনাদের ভালো অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনারা খুব সহজেই কাজগুলো করতে পারবেন। আর যদি আপনাদের বাতির এম্পিয়ারের সাথে না মিলে, কিছুদিন চলার পরে কিন্তু আপনাদের এই ইনভার্টারে আইসি চলে যাবে। আর যদি ইনভার্টারের ক্ষমতাটা অতিরিক্ত বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের এসটি বাতি কেটে যেতে পারে। তো সচরাচর এসটি বাতি কাটে না, তারপরও কেটে যাবে, নয়তো এই আপনার ইনভার্টারে প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। ইনভার্টারে আইসি হয়তো খারাপ হয়ে যাবে, আর নয়তো এআইসি খারাপ হয়ে যাবে, আর নয়তো মোসফেট মাস্ট বি শর্ট হবে। আশা করি ভিডিওর মূল বিষয়বস্তু আপনারা বুঝতে পারছেন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওর কোন পার্টটি আপনাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরতে ভুলবেন না। নেক্সট টাইম কি রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।